আগে বুঝতে হবে যে আপনি কি পড়তে যাচ্ছেন। ক্লিয়ার? আজকে আপনারা পড়তে যাচ্ছেন এসিড অপরাধ দমন আইন। এরকম দুইটা আইন আছে এখানে। দুইটা আইন কি? একটা আইন হলো দেখবেন এসিড নিয়ন্ত্রণ আইন, এটা আপনাদের লাগবে না। এসিড নিয়ন্ত্রণ আইন এটা আপনাদের লাগবে না। এসিড নিয়ন্ত্রণ আইন থেকে আপনি বড়জোর এসিডের সংজ্ঞাটা আপনি দেখতে পারেন যে কয় ধারায় আছে, এইটা এসিডের সংজ্ঞার ক্ষেত্রে আপনি শুধুমাত্র অ্যাড করে দিবেন। জাস্ট এটুকুই কাজ। বুঝতে পারলাম? জাস্ট আপনার এটুকুই কাজ যে এসিড নিয়ন্ত্রণ আইন থেকে এসিডের সংজ্ঞাটা দেখবেন একটা ধারাতে আছে, ওই ধারাটা শুধুমাত্র এই আইনের যে দুই ধারাতে আছে এসিডের সংজ্ঞা, দুইয়ের খতে এটার পাশে শুধু ওই ধারাটা লিখে দিবেন, আর ওইখান থেকে আপনার কিচ্ছু পড়তে হবে না। আর যা পড়তে হবে এসিড অপরাধ দমন আইন, কারণ যত ঘটনা ঘটে এই আইনে, যত কিছু মামলা হয় এই আইনে, আসামির শাস্তি হয় এই আইনে। আর ওইটা মূলত হয়েছে যে এসিডটাকে যে আমদানি করা, এসিডটার বিতরণ করা, ব্যবহার করা, এটাকে কিভাবে নিয়ন্ত্রিত হবে ওইটার জন্য হচ্ছে এসিড নিয়ন্ত্রণ আইন, এসিড অপরাধ আইন। প্রথমে একটা জিনিস ডাউট ক্লিয়ার করি আপনাদেরকে, যে এসিডের মাধ্যমে যদি কোনো নারী আহত হয়, খেয়াল করেন কথাটা, এইরকম দেখবেন এই যে দহন, তারপরে আপনার হচ্ছে ওই ক্ষয়কারী বিষাক্ত, সেম ধারাগুলো সেম ভাবে একদম হুবহু ভাবে আরেকটা আইনে আছে। জানেন কোন আইনে আছে? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, ওই আইনেও কিন্তু এটা আছে, আছে না? সেম ভাবে কিন্তু আছে। তাহলে এখন ঘটনা হইলো, যদি আমি নারীর দিক থেকে বিবেচনা করি তাহলে নারী শিশুতে যায়, আর যদি আমি বিষয়টাকে এসিড প্রোডাক্টের দিক থেকে চিন্তা করি তাহলে সেটা এসিড অপরাধের দিকে যায়। দুইটা অ্যাঙ্গেল থেকে কিন্তু মামলা হয়ে থাকে, দুইটা অ্যাঙ্গেল থেকে কিন্তু মামলা হয়ে থাকে। তবে নারী যখন কোনো ভিকটিম হবে, নারী বা শিশু যখন কোনো ভিকটিম হবে, তখন সাধারণত আপনার মামলাটা নারী শিশুতেই নিয়ে নেয়। কারণ অনেক জেলাতে আপনার ট্রাইব্যুনাল এই এসিডের অপরাধ খুব কম ঘটে, যে ক্ষেত্রে আপনার ট্রাইব্যুনালের তেমন সক্রিয় থাকে না, বা ধরেন আপনার মামলা হলেও দুটার পানিশমেন্ট সেম টু সেম, এখানেও যা পানিশমেন্ট ওইখানেও আপনার সেম পানিশমেন্ট। যার কারণে জেলা পর্যায়ে যদি কোনো নারী ভিক্টিমাইজ হয়, কোনো শিশু ভিক্টিমাইজ হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারায় আছে? 4 ধারায় না? 4 ধারায়। ওই 4 ধারার ভিতরে মূলত দেখবেন সবগুলো বিষয় আছে, ওইখান থেকে মূলত আমাদের শাস্তির বিষয়টা কভার করে। যদি একটা আইন, যদি একটা বিষয় দুইটা আইন থেকে কভার করে, তাহলে নিয়ম হচ্ছে কি জানেন? যেই আইনে শাস্তির পরিমাণ বেশি, খেয়াল করেন কথাটা, যদি একটা বিষয় দুইটা আইন থেকে কভার করে তাহলে নিয়ম হলো যেই আইনে শাস্তির পরিমাণ বেশি সেই আইনে কি হবে? পানিশমেন্ট হবে। যদি কোনো অপরাধ একদম সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয়, সামান্য একটু আটুই থাকে, এতে যদি কোনো ডাউটিং ফিল থাকে, এই ক্ষেত্রে সুবিধা কে পাবে? বাদী না আসামি? এই ক্ষেত্রে সুবিধা পাবে আসামি। এগুলো হচ্ছে কি আইনের নীতিমালা। বুঝতে পারছেন? এগুলা কি আইনের নীতিমালা। এত গবেষক আপনাদের না হলেও চলবে, আপনারা শুধুমাত্র এটুকু জেনে রাখেন যে কোনো নারী বা শিশু ভিক্টিমাইজ হলে তার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রযোজ্য হবে। মানে সেম সেম ক্যাটাগরি, দুটো আইন পাশাপাশি। এবার আমরা যাই এই আইনের শুরুতে, যে এই আইনে মোট 30টা মতো ধারা আছে। কয়টা ধারা আছে? 30টা মতো ধারা। ভিডিও ক্লাস তো আপনাদের দিছিলাম ভাই, সরি একটু দেরি হয়েছে ক্লাসটা দিতে। মোটামুটি দেখতে পারছিলেন? যারা দেখা দরকার ভিডিও ক্লাসটা দেখতে পারছিলেন? জি স্যার, দেখা গেছে স্যার। না স্যার, অর্ধেকটা দেখতে পাচ্ছি স্যার, আমারটা অর্ধেকটা। চলে না স্যার। আচ্ছা, অ্যাপসে ফেসবুক গ্রুপে আছে, ফেসবুক গ্রুপেও দেয়া রাখছি, অ্যাপ ফেসবুক তো আইন স্যার, মাথায় তো ঢোকে না। মাথায় তো ঢুকতে সঠিক হইব, স্যার, দেখতে পাইতেছি যাই। মাথায় ঢুকতে হইব, ঢুকাইতে হইব, নাইলে পরীক্ষা পড়ালেখা ছেড়ে দিতে হইব, যে কোনো একটা। ঠিক না? একদম সহজ উপায়। আপনার মনে করতেছেন আমি এই যে আহ, সংসার করার অনেকেই গসা মঞ্জা করে সংসার, এই সংসার দরকার নাই। একেবারে হয় বৈরাগী, না হলে সুন্দর করে ভালোবাসার মাধ্যমে সংসার করতে হবে। ঠিক আছে না? একজনের চেহারা মনে করেন যে দেখলে একদম আরেকজনের ঘুরাই থাকে একদিকে, হেই একদিকে, মানে একদম দাও কুমড়া সম্পর্ক। এমনি কি সংসার চলে? চলে না। পড়ালেখাটাও এরকম, যদি করতে হয় করতে হইব। এখন পারতে হবে ভাই, আপনি কি পারবেন? আমি নিজেই তো পারি না, আমি নিজেই তো পারি না। আমি হয়তো যেদিন যেই সাবজেক্টটা পড়াই এদিন হয়তো এই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, এই দিন হয়তো এই টপিকের উপর খুব ভালোভাবে বলতে পারি। আপনি যদি এখন আমার হঠাৎ করে অন্য একটা আইন থেকে প্রশ্ন করেন অনেক বেশি, আমি উত্তর দিতে পারবো না। কেন? কারণ ওই জিনিসটা রিসার্চ করার এখন আমার কোনো প্রয়োজন নাই আছে। স্বাভাবিক, আইন জিনিসটাই এরকম, আপনি জাস্ট গবেষণা করবেন না, রিসার্চ করবেন না, আপনি ভুলে যাবেন। আমার ক্ষেত্রে আর আপনার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই, সেম জিনিস।
এখন আপনার কেন দায়ভার? দায়ভার তো আপনি পরীক্ষা তো আপনি দিবেন, এই জন্য তো আপনার প্রার্থী হইব, হয় প্রার্থী হইব নয় পড়ালেখা ছাড়া দিতে হইব। এটা তো আমি বছরের শুরু থেকে কইছি না যে গসা মাঞ্জা করে করে শুধু শুধু টাকা খরচ করবেন, আমার মতো মাস্টারের টাকা লাভ হইব, আর আপনার ক্ষতি হইব কি যে আপনি চিলও করতে পারলেন না, এদিকে আপনার র্যাঙ্কও লাগাইতে পারলেন না, মাঝখান দিয়ে কি হইলো, এই টানাটুনি পড়ালেখা করলেন। আমি এই জন্যই বলি টানাটুনি পড়ালেখা করলে পড়ালেখা বাদ দেন, না রে আপনার একদম কিভাবে র্যাঙ্ক লাগতে হইব আমার ওইভাবেই পড়তে হইব। কারো অনুৎসাহিত করার জন্য বলতেছি না, আমি বলতেছি আপনাদের যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিতে আপনার দুর্বল পড়ালেখার কোনো স্থান নাই। আছে? আমার সাথে আপনারা ভালো জানেন যারা একবার হলেও পরীক্ষা দিচ্ছেন, যে দুর্বল পড়ালেখার কোনো দাম আছে কিনা? দাম আছে? কোনো দাম নাই। আপনাকে প্রচুর পরিমাণে স্মার্ট হইতে হবে। আমাদের সময় মনে করেন দু একটা গাইড বই কিনছে, দুমদার একটা পড়ছে, মুখস্থ করছে, সেম টু সেম প্রশ্ন মিলছে, উত্তর লিখে খেলাইছে, দাঁড়ানো হয়ে গেছে মনে করেন। তার কাছে পড়ালেখাটা ওইরকমই মনে হইতেছে। আরে আরে পোলাপান কয় বছর ধরে পরীক্ষা দেয়, পাশ করতে না, র্যাঙ্ক লাগাইতে না। আরে ভাই আপনার যুগ আর এখনার যুগ আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান না? এখন যে পরিমাণ পড়াশোনা করে সবাই, যে পরিমাণ মনে করেন বই টই বিক্রি হয় মার্কেটে, এরকম এত লেখকের বই ছিলই না মার্কেটে। ছিল? ছিল না। আজকে র্যাঙ্ক লাগছে, কালকে সে লেখক, মনে করেন র্যাঙ্ক লাগার আগে লেখক। তাহলে আপনার মনে করেন যে প্রচুর বই কিন্তু বাজারে পাওয়া যায়, পাওয়া যায় না? তাহলে এটি কোত্থেকে আসছে? আপনার আমার মাধ্যমেই তো আসছে। এই জন্য আমি বলতেছি, আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতে চাই, একদম সর্বোচ্চ লেভেলে যে চেষ্টাটা আপনার এটা দিয়ে করেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় আপনার ঢুকবে, মাথায় ঢুকবে। কম পরিশ্রমটা আপনারও করতে হইব যদি আপনি মনে করেন ভালো কিছু করবেন। যদি মনে করেন করবেন না, তাহলে কষ্ট করবেন কেন? ওকে, আমরা ক্লাসের সাবজেক্টে ফিরে আসি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন খুব সুন্দর একটা আইন এবং সেটা বোঝার মতো আইন। জাস্ট এসিড জিনিসটা কি আমরা আগে চিনি, যে এইটা নিয়ে যেহেতু অপরাধ অনুষ্ঠিত হবে, সেই এসিড জিনিসটা আমরা দেখি এখানে কি কোন জিনিসটাকে এসিডে যায়, এই যে মাংস ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায় না, ও বিষাক্ত যে কোনো পদার্থ এটার অন্তর্ভুক্ত হবে, পদার্থ এটার অন্তর্ভুক্ত হবে। তার মানে এটা একটা, যদি আমরা জানি যে এসিডটা লিকুইড পদার্থ হয়, একটা রাসায়নিক পদার্থ, এটা দ্বারা অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়, ভালো কাজেও ব্যবহার করা হয়, খারাপ কাজেও ব্যবহার করা হয়। ভালো কাজের ব্যবহার কি? যেমন ধরেন আমাদের যত ধরনের ব্যাটারি আমরা ইউজ করি, কোনো ব্যাটারি এসিড ছাড়া না, প্রত্যেক ব্যাটারিতে কি লাগে? এসিড লাগে। এমন কি আপনার যে জিলাপি খান না বাজার থেকে কিনা, বাংলাদেশের এমন কোনো জিলাপি তৈরি হয় না অ্যাসিড ছাড়া, জানেন এটা? বাংলাদেশের এমন কোনো জিলাপি তৈরি হয় না অ্যাসিড ছাড়া। এখানে অ্যাসিডটার নামটা আমি জানি না, ক্ষুদ্রতম আমার ঘরে আছে। হ্যাঁ, ওই অ্যাসিডটা ব্যবহার করা লাগে। ওই অ্যাসিডটা একদম সামান্যতম, 1 কেজির ভিতরে জাস্ট 1 ফুটার মতো এরকম দিলেই হয়। এতে হয় কি আপনার এটা ফুলে শক্ত হয়, করকরা থাকে। নাহলে চিনির শিরার ভিতরে ডুবাইলেও নরম হয় না। মিষ্টি তো নরম হয়, জিলাপি নরম হয়? চিন্তা করছেন কেউ? চিন্তা করার সময়ই তো নাই, আইনি বুঝি না আবার জিলাপি শক্ত, নরম আর শক্ত, তাই না? আচ্ছা, এবার দেখেন, আর বাকি সংখ্যাগুলো না পড়লেও চলবে। 3 দ্বারা তো কমন বিষয় আপনাদের ভিডিও ক্লাসে দেখছি নি, এটা তো সব আইনেই থাকে, যে অন্য অন্য আইনে যাই থাকুক, এই আইনের বিধানগুলি এই আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই স্বাভাবিক। 4 দ্বারা, এসিড দ্বারা কারো মৃত্যু ঘটানো, যদি কেউ মৃত্যু ঘটায় তার পানিশমেন্ট হবে কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। শুধু এই পর্যন্তই শেষ না, এর অতিরিক্ত হিসেবেও একটা দণ্ড হবে, সেটা হলো অর্থদণ্ড, সেটা হলো 1 লক্ষ টাকা পর্যন্ত। মনে করেন অপরাধের দ্বারা চেঞ্জ হলো, গঠন চেঞ্জ হলো, কিরকম? যে আপনার একটা মানুষকে মারা হইলো না কিন্তু আহত করা হইলো, তার জন্য শাস্তি 5 দ্বারা। এখন আহত করার তো 2 রকমের হইতে পারে, যে আপনার গুরুত্বপূর্ণ আপনার আহ অঙ্গহানি হতে পারে, আবার সামান্য ক্ষতিকারক হতে পারে, তাই না? এটা হলো 5 দ্বারা। এসিডটা সাধারণত কিসের উপরে প্রয়োগ করা হয়? মানুষের ফেসের উপরে না, মুখের উপরে না, বেশিরভাগ ফেসের উপরে কিন্তু ইউজ করা হয়। আমরা ছেলে কর্তৃক মেয়েদেরকে অ্যাসিড নিক্ষেপের ঘটনা শুনছি, কিন্তু ছেলেকে মেয়ে অ্যাসিড মারছে এরকম কোন ঘটনা দেখছেন বা শুনছেন? আমি নিজে দেখছি, ময়মনসিংহ হালুয়াঘাট একটা বিয়েতে গেছিলাম আমার চাকরির আগে, তখন একটা ছেলেকে অবস্থায় দেখছিলাম, মানে খুবই সুন্দর ছেলেটা। পরে তারা জিজ্ঞেস করছিলাম যে মেয়ে নাকি তারা খুব জ্বালাইতো, প্রেমের প্রস্তাব দিত, অনেক সুন্দর ছিল, অনেক একদম লাল টুকটুকা। পরে ওই ছেলে জিজ্ঞেস করলাম যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই, ওই মেয়ে নাকি তার এসিড মারছে, যেটা মানে অবাস্তব একটা কাহিনী। তো এইটা হচ্ছে আমাদের এই আলোচ্য বিষয়বস্তু, যে আপনার এখন যদি কেউ আপনার মুখে ক্ষতি করে, তাহলে একজন মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করলো না? কারণ এসিড দ্বারা যেটা বিকৃত হবে এটা কিন্তু আর ভালো হয় না। আপনি যত ধরনের ওষুধই দেন আর ট্রিটমেন্টই করেন কেন, সেটা কিন্তু আপনার
ফিরে আনা যায় না। হয়তো অনেক উন্নত মানের প্লাস্টিক সার্জারি করলে সেটা কিছুটা হয়তো বা হয়, কিন্তু অনেক ব্যয়বহুল, তাই না? অনেক ব্যয়বহুল। তার মানে যৌনাঙ্গ বিকৃত করা, ফেস, তারপর আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো আছে আপনার, ধরো আপনার স্তন, এইগুলোর ক্ষেত্রে যদি কেউ এসিড দ্বারা ক্ষতি সাধন করে, এটার জন্য পানিশমেন্ট হবে কি, ওই যে মৃত্যু ঘটাইলেও যা, এগুলোর ক্ষেত্রেও তা, একদম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি মনে করেন এইগুলা ছাড়া অন্য কোনো ক্ষতি করে, অন্য যে কোনো ক্ষতি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া সামান্য বিন্দু পরিমাণ ক্ষতিও যদি কেউ করে, তার পানিশমেন্ট মিনিমাম 7 বছর থেকে কত বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত হতে পারে। আমি আবার বলি, যারা শাস্তির বিষয় নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলি, শাস্তি মুখস্থ করা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপনাদের প্রশ্ন বড় জোর শাস্তি থেকে হলে হতে পারে এরকম যে বাংলাদেশে প্রচলিত আইনে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আলোচনা করুন। শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করব যেই ধারাগুলোতে মৃত্যুদণ্ডের বিধান আছে, যে কোনো আইনে পেনাল কোডের মতো 10-12টার মতন আছে, তারপর আমাদের এই নারী শিশুতে অনেকগুলো আছে, এসিডে আছে, এইরকম যেই পরে আপনার মাদক মাদক দ্রব্যতেও আছে, ক শ্রেণীর মাদকে বেশ কয়েকটা মৃত্যুদণ্ড আছে। তারপর আপনার এইরকম যে মৃত্যুদণ্ডের যে ধারাগুলো আছে অনেক গাইড বইতেই আছে, প্লাস হচ্ছে আপনি নিজেও নোট করে নিতে পারেন। এই প্রশ্নটা আপনি একটু মুখস্থ করে ফেলতে পারেন। আর বাকিগুলো আপনি পারবেন মুখস্থ করতে, নিজেকে জিজ্ঞেস করেন তো। পেনাল কোডে তো প্রায় মনে করেন যে 350 ধারার মাঝে আপনার আছে, পানিশমেন্ট আছে। দেখবেন আমি যে বইটা লিখছি ওখানে ধারা আমি দেই নাই। কি জন্য দেই নাই? যাতে আপনার ওইটা নাই পড়েন, দরকারই নেই পড়ার। যেটা মৃত্যুদণ্ডের বিষয় ওইটাই আপনি পড়েন। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে কার কি অপরাধ ব্যাখ্যা করুন, বা কোন রচনামূলক প্রশ্ন আসছে এটা আপনি ব্যাখ্যা করুন, তখন আপনি কি উত্তর দিবেন? তার এত দিনের এত শাস্তি? নো। জাস্ট সে এই ধারায় অভিযুক্ত, তার অপরাধ এই ধারায়, এইটুকুতেই আপনি 100% মার্ক পাবেন। যদি আপনি পানিশমেন্টের কথা সঠিকভাবে উল্লেখ করতে পারেন, এটার জন্য আপনার প্লাস পয়েন্ট। সঠিকটা উল্লেখ করতে গিয়ে যদি ভুলটা উল্লেখ করেন তাহলে আপনার জন্য মাইনাস পয়েন্ট। এই জিনিসটা খেয়াল রাখবেন। অতএব এই পরীক্ষার ক্ষেত্রে যতটুকু আপনি সঠিক জানেন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করবেন। তাহলে আমরা মৃত্যুদণ্ডের জন্য 4 বুঝছি। আর এদিকে হলো আমাদের আহত 2 ধরনের, একটা হলো গুরুত্বপূর্ণ অঙ্গহানি যেখানে বিকৃত করা, আরেকটা হলো নরমাল, এটার ক্ষেত্রে আমাদের 5 দ্বারা। এবার আসি আমরা যে এটার ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে 6 দ্বারা। আমার স্ক্রিন শেয়ার লাগবে না, ভালো করে শুনেন। চেষ্টা জিনিসটা কেমন হতে পারে? চেষ্টা করাটা, চেষ্টা জিনিসটা আপনার হতে পারে 2 রকমের। একটা হলো আমি একজনকে উদ্দেশ্য করে নিক্ষেপ করছি, কিন্তু ভুল জায়গায় গিয়ে লাগতে পারে, মানে কারোরই কোনো ক্ষতি হলো না। হইতে পারে না যে এক জায়গায় দাঁড়ায় রয়েছে, মোটরসাইকেল থেকে রানিং এসিড মারলো কিন্তু লাগলো না, বাইরে গিয়ে পড়লো, কিন্তু যাকে উদ্দেশ্য করে মারছে তার কোনো ক্ষতি হয় নাই, তার কোনো ক্ষতি হয় নাই। তার মানে কি, সে নিক্ষেপ কিন্তু করছে বাট ক্ষতি হইলো না, তার মানে ক্ষতির চেষ্টা করলো, তাই না? আবার মনে করেন নিক্ষেপ করতে গেছে, এর আগে মনে করেন যে সে আবার কোনো কারণে ঘুরে গেছে অন্যদিকে, সে আর নিক্ষেপ করে নাই, তাহলে নিক্ষেপের চেষ্টা করলো। কিংবা মনে করেন নিক্ষেপ করতে গেছে এই মুহূর্তে ধরা খায় লাইলো, তাহলে নিক্ষেপ চেষ্টার সময় সে ধরা খায় গেল, তাই না? এই যে অপরাধগুলো, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেটার জন্য পানিশমেন্ট হবে কয় দ্বারাই? 6 দ্বারাই। 6 দ্বারা, তাহলে 4, 5, 6 এই আইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শর্ট সাজেশন খুঁজেন তাদের জন্য হচ্ছে 4, 5, 6 এই 3টা দ্বারা আপনি অবশ্যই সুন্দরভাবে ভালো করে পড়বেন। সরি, আরেকটা আপনার সাথে অ্যাড করতে হবে, 7 দ্বারাটা। এটা হলো এই আইনে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে যদি কেউ অপরাধ করে, কিংবা নিক্ষেপ যদি করে কেউ, বা আঘাত করে, 3 ধরনের অপরাধ আমরা পড়লাম না 4, 5, 6 এই 3 ধরনের অপরাধ যদি কেউ সহায়তা করে, সহায়তা করে, সেই ক্ষেত্রে পানিশমেন্ট কত দাঁড়ায়? পানিশমেন্ট 7 দাঁড়ায়। পানিশমেন্টটা কিভাবে নির্ধারিত হবে আপনারা জানেন কেউ? স্যার তাহলে আমাকে পানিশমেন্টটা স্যার যদি সহায়তা করে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, যে অপরাধটা করছে সে যদি মৃত্যুদণ্ড নিতে হয় সহায়তা করে মৃত্যুদণ্ড নিতে হবে। আবার যদি 14 বছর কারাদণ্ড হয় যে কাজটা করছে, সহায়তাকারী সেম। এক কথা বলতে গেলে প্রত্যেকটা 4, 5, 6 প্রত্যেকটা দ্বারা যে অপরাধটা করবে সহায়তাকারীও সেম একই অপরাধ, মানে অপরাধী হবে আর কি। এটা বুঝে গেছি যে অপরাধের সহায়তার পানিশমেন্টটা আপনার কিভাবে নির্ধারিত হবে, অর্থাৎ সেম টু সেম, অপরাধ করলেও যে পানিশমেন্ট আর সহায়তা করলেও আপনার সেম পানিশমেন্ট। অনেক আইনে কিন্তু সহায়তার জন্য পানিশমেন্ট কম থাকে, কম থাকে না? সহায়তার জন্য কিন্তু পানিশমেন্ট কম থাকে, বাট এইখানে আমরা দেখতেছি পানিশমেন্ট মূল অপরাধ করা
আর যে সহায়তাগুলো দুইজনেরই আপনার সমান। আচ্ছা দেখেন, অনেক সময় কিন্তু সাজানো নাটকও করে অনেকে, একজনের ফাঁসানোর জন্যও করে এরকম মিথ্যা, একদম টোটালি যেটা ভুল, এরকম যদি কেউ করে, মিথ্যা ঘটনা যদি কেউ সাজায় এই করে, মনে করেন এক জায়গা থেকে মনে করেন তারা তারা এসিড নিয়ে গেছে, হঠাৎ করে মনে করেন একজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন বলতেছে আচ্ছা এসিড জন লাগিয়ে পড়ছে গায়ে, তাহলে চল অমুকের নামে একটা এসিড নিয়ে এবার মামলা করে দেই, আলামত তো আছেই। মনে করেন এরকম ষড়যন্ত্র হতে পারে না? হতে পারে কিনা? ষড়যন্ত্র হতেই পারে। বা মনে করেন যে একজনের নিক্ষেপ করে আরেকজনের নামে মামলা করাইতেছে ইচ্ছে করে, এইরকম যখন পরিকল্পিতভাবে কারো নামে মিথ্যা মামলা করবে, মিথ্যা অভিযোগ করবে, সেই ক্ষেত্রে আপনার যে পানিশমেন্টটা হবে সেটা বলছে আমাদের ৮ ধারাতে। কোথায়? ৮ ধারাতে। ক্লিয়ার? থানায় এসে মামলা করতে পারে, অথবা ট্রাইব্যুনালে কেউ সরাসরি আপনার কি করতে পারে, অভিযোগ দিতে পারে, সেখানেও সেটা সিআর মামলা হিসেবেও নিতে পারে। তো এই ক্ষেত্রে যেভাবেই করুক, কেউ যদি মিথ্যা আশ্রয় নেয় যেখানে বাস্তবতার সাথে কোনো মিল নাই, জেনে শুনে এই কাজটা করে, তিনি অবশ্যই পানিশমেন্টের আওতায় আসবেন। কয় ধারায়? ৮ ধারায়। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি মিথ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে ৪, 5, 6, 7, 8 এই পর্যন্ত আপনার বেশি ইম্পর্টেন্ট। এরপরের গুলো একটু মাঝারি মানের। যেমন ধরেন ধারা ৯ আপনার ক্ষতিগ্রস্তকে অর্থদণ্ড প্রদান। ক্ষতিগ্রস্তকে, যিনি আপনার ভিকটিম হইলেন, তাই না? যিনি আপনার ভিকটিম হলেন, তিনি ক্ষতিগ্রস্ত হইলেন না, তিনি কিন্তু সারা জীবন সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সারা জীবন। আপনার মনে করেন আবেগ আছে, ভালোবাসা আছে খুব বেশি, দেখবেন প্রাথমিকভাবে খুব মানুষ দৌড়াদৌড়ি করবে এই সে এই সে, কিন্তু একটা সময় আপনার গিয়ে দেখবেন যে না, আপনার একটা অন্যরকম একটাই হবে। আমরা অনেক সিনেমা টিভি নাটকে এরকমটা দেখছি, দেখছি না? দেখছি তো। পরবর্তীতে এক সময় ওই মানুষটা নিজেরে অনেক সময় বুঝা মনে করে, করে না? অনেক সময় বুঝা মনে করে। আমরা অনেক নাটকেই আমরা এই জিনিসটা দেখছি। কোনো কোনো সময় দেখছি যে নায়ক আপনার ওই এসিড যে আক্রান্ত নারী তাকে বিয়ে করতেছে, তাই না? এরপরে তার কিছু দেখায় না, এনে তো সিনেমা শেষ করে দেয় বা নাটক শেষ করে দেয়, তাই না? এরপরে তার কিছু দেখায় না। তো এই পর্যন্ত যদি আমরা দেখি, এরপরের দৃশ্যটা আমরা দেখি না। এরপরের দৃশ্যটা যে এসিড আক্রান্ত সেই সমাজে একটা ভিকটিম, তাকে দেখলে অনেক মানুষ কিন্তু ভয়ও পায়। ভয় পায় না? চেহারার এরকম একটা বিকৃতি দেখলে ভয় পায় না? ভয় পায় কিন্তু। তো এই জন্যে তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনে উল্লেখ করা আছে। এই ক্ষতিপূরণ যে আদেশ, এইটা কে দিতে পারবেন? ট্রাইব্যুনাল সেই আদেশ দিবেন। কত ধারার ক্ষমতা বলে? ৯ ধারার ক্ষমতা বলে। এবং এই যে টাকাটা, এটা উদ্ধার করে তাকে মানে আদায় করে বুঝাই দেওয়ার যে সিস্টেম, এটা বলা আছে আমাদের কথায় তারপরের ধারাটাই। কত? ১০ ধারাতে ক্লিয়ার ভাবে কিন্তু বলা আছে। ১০ ধারাতে বলা আছে যে দেখবেন ক্রুক এবং নিলাম, ক্রুক এবং নিলাম পদ্ধতি। শুনেন, এক একটা আইনের একটা করে কি পয়েন্ট আছে, এইটুক মনে রাখলে দেখবেন বাকিটুকু আপনার বুঝে গেছেন। আর একটা আইন যদি একবার ভালো করে বুঝেন, দেখবেন এটার সাথে অন্য আইনের মিল আছে। তাহলে এখানে ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতিটা কি হবে? ক্রুক এবং নিলাম। পরীক্ষার দিন এই বইতে যা আছে, পুস্তক সব পরীক্ষার দিন, যে আপনি সেম টু সেম কি লিখতে পারবেন আপনার মনে হয়? পারবেন না, সময় কভার করবেন না। তাহলে আপনার নিজস্ব পদ্ধতিতে আপনি লিখবেন না, এই জন্য নিজের মতো করে সবকিছু শিখবেন। তো এখানে দুইটা বিষয় যদি মনে রাখেন, যে প্রয়োগ করা হবে এবং প্রয়োজনে প্রকাশ্য নিলামে বিক্রি করে হলেও ক্ষতিপূরণ আদায় করা হবে। ধারাগত ১০ শেষ, ৩ লাইন দ্বারা শেষ, এই দ্বারা শেষ, এইটুকু মনে রাখলে আপনার হচ্ছে। এরপর হচ্ছে তদন্ত কার্যক্রম, ধারা নাম্বার ১১। খুবই টাফ একটা বিষয়, কঠিন তদন্ত কার্যক্রম। আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার আগে আমি আরেকটা জিনিস বলি, যে তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে এখানে কার্য দিবস না দিনের কথা বলা হয়েছে। আমি দেখলাম গ্রুপের ভিতরে আপনারা দিন এবং কার্য দিবস নিয়ে পুরা গরম করে লাইছেন। কে রে ভাই, আর দুনিয়াতে কোনো সাবজেক্ট নাই? এটা তো সহজ একটা বিষয়। কার্য দিবস কারে বলে? যে দিন সরকারি কোনো বন্ধ নাই, এটা হলো কার্য দিবস, তাই না? যেমন রবিবার আজকে কার্য দিবস, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারই সাধারণভাবে এগুলো কার্য দিবস। আপনার জন্য কার্য দিবস শুক্র শনি আছে? নাই। প্রাইমারি স্কুলে দেখেন একটানা 40 দিন বন্ধ, 18 তারিখ থেকে 29 তারিখ 28 তারিখ পর্যন্ত বন্ধ। তাহলে তাদের কি কার্য দিবস? ওইগুলো তাদের জন্য কার্য দিবস না। বুঝতে পারছেন? তাদের জন্য সেটা কার্য দিবস না। তারপরে আপনার
কোর্ট কিন্তু বন্ধ থাকে, জানেন আপনারা? অনেক ক্ষেত্রে কোর্ট যে বন্ধ থাকে, কোর্ট কোর্ট বন্ধ থাকলে আমি প্র্যাকটিক্যাল যতটুকু জানি ওই দিনটাকেও তদন্তের ক্ষেত্রে কার্যদিবস হিসেবে ধরে না। যেমন আমার বাস্তব উদাহরণ আমি জানি, যেটা আমি তো আগে মামলা লিখতাম, তো ডিসেম্বর মাসে আপনার ট্রাইব্যুনাল বা জজ কোর্ট কিন্তু বন্ধ থাকে, ডিসেম্বর যে ভ্যাকেশন বন্ধ থাকে। এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, আমি অনেক আগের কথা বলতেছি। ডিসেম্বর মাসে বন্ধ থাকে আর কি। বর্তমানে কি প্রচলিত আছে কিনা একজন হাত তুলেন, আমি সঠিক জানি না। মানে বর্তমানে কি বন্ধ থাকে? জি স্যার, এখনো বন্ধ থাকে স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে বন্ধ থাকে, তাহলে এটা কার্যদিবস হিসেবে গণ্য হয় না, যেখানে কোর্টই বন্ধ ধরা হইতো না। তাহলে এখানে তদন্তের ক্ষেত্রে ধরা হবে কি আপনার শুধু দিন, তার মানে এখানে কার্যদিবসের কোনো খাওয়া নাই, দিনের উপরে এখানে তদন্ত হবে। এই যে দিনের মধ্যে তদন্ত করতে হবে, সময় শেষ হবে আবার দিবে, আবার শেষ হবে আবার দিবে, আর দিবে না আয়ু চেঞ্জ করে দিবে, নতুন আয়ুরের সময় দিবে, এই আয়ু পারলো না, তখন আদালত চেতে যাবে, তাই কি না? সহজভাবে ধরে রাখেন। আরে কি তদন্ত করেন, এই তখন ব্যাখ্যা নিবে, ব্যাখ্যা নিয়ে দেখবে যে এখানে আসলে তদন্তকারী কর্মকর্তার কোনো গাফিলতি আছে কি না। যদি তদন্তকারী কর্মকর্তার গাফিলতি থাকে তাহলে তাকে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপারকে চিঠি দিবে নাকি, তাই না? পুরস্কৃত করার জন্য চিঠি দিবে, বুঝে নিয়েন এটা কি দিতে পারে। তাহলে এখন ধরেন, তাহলে পর্যালোচনার পরে কি মওকুফ করে না? হ্যাঁ করে। এখন মনে করেন তদন্তকারী কর্মকর্তার তদন্ত সব শেষ, বাট রাসায়নিক এক্সপার্টের বা ধরেন ফরেনসিক রিপোর্টের জন্য তিনি চার্জশিটটা দিতে পারতেছেন না, অপিনিয়নের জন্য, এক্সপার্ট অপিনিয়ন। এখন মনে করেন আদালতে ডাকছে, কে আপনি কেন পারেন না, ব্যর্থ, আপনি আসেন। সশরীরে হাজির হয়ে তিনি ডকেট উপস্থাপন করলো যে সম্মানিত আদালত, এই যে আমার ডকেট, আমি রাসায়নিক এক্সপার্টের রিপোর্ট এখনো পাইনি, এই যে এতবার চিঠি দেওয়া হয়েছে, আমি সরাসরি গেছি, যোগাযোগ করছি, তারা এখনো সেটা পাঠাচ্ছে না, যার কারণে আমি পূর্ণাঙ্গভাবে রিপোর্টটা চার্জশিটটা দিতে পারতেছি না। এই দারোগা কি আপনার আদালত পানিশমেন্ট দিবে? দিবে না। আর মনে করেন সব কিছুই ওকে আছে কিন্তু মগরা, কিন্তু মনে করেন সে চার্জশিটটা লিখতেছে না, তখন কি করবে তারে? অবশ্যই পুলিশ সুপারকে ডাইরেক্ট আদেশ পাঠাই দিবে যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। বাস, এই আদেশ যাদের নামে আসছে কোনো মাপ নাই, কোনো তদন্ত লাগে না, কোনো কিছুই লাগে না, কারণ আদেশটা কার? আদালতের। আদালতের আদেশের পরে আর কারো কোনো কিছু সাক্ষ্য নেওয়া লাগে? সাক্ষ্য নেওয়া লাগে না, ডাইরেক্ট পানিশমেন্ট সার্ভিস বুকে এন্ট্রি হয়ে যাবে। 11 দ্বারাই এই যে বললাম না, সময় দিবে একটা আছে, লাগলে দিবে, আবার দিবে, না পারলে আয়ু চেঞ্জ করে দিবে, এরপরে যদি না হয় তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ পানিশমেন্ট দিতে পারে, আবার সময় বাড়াই দিতে পারে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই আছে আমাদের 11 দ্বারাই। এই দেখেন স্ক্রিন শেয়ার করছি। এই যে প্রথমে বলতেছে যে এই ক্ষেত্রে যেদিন মামলা রেকর্ড হবে বা ম্যাজিস্ট্রেটের আদেশটা থানায় আসবে সেদিন 30 দিনের মধ্যে, সেদিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে সম্পন্ন করবে। ওকে, যদি এরপরে সম্ভব না হয় কোনো কারণে, তাহলে ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে পারলে ট্রাইব্যুনাল আরো 15 দিন বাড়াই দিল, আমরা আচ্ছা ঠিক আছে দিল। এখন এই 15 দিনে মনে করেন আপনি পারলেন না, এরপরেও আবার আপনি ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করলেন, তখন ট্রাইব্যুনাল কি করবে? তখন ট্রাইব্যুনাল আরো 15 দিন, এই যে আরো 15 দিনের মধ্যে অবশ্যই মামলা তদন্ত শেষ করতে বলবেন। এখন মনে করেন পারলই না, 2বার সময় বাড়ানোর পর পারলো না, তখন কি হবে? তখন এখানে বলতেছে যে আপনার এই অন্য কোনো কর্মকর্তা দ্বারা অনধিক 15 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিবে। তখন পুলিশ সুপারকে বা কমিশনারকে নির্দেশ দিবে যে দারোগা পরিবর্তন করে দেন, আপনার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন দেন, এই যে নির্দেশ দিল। এখন যাকে নির্দেশ দিল সেই নির্দেশ যে ব্যক্তি আছে তিনি কি করবেন? নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত সমাপ্ত করতে ব্যর্থ হলে তদন্তকারী কর্মকর্তার ব্যর্থতার বিষয়টি অদক্ষতা হিসেবে চিহ্নিত হবে। কোনটা কোনটা? ওই যে আগের আয়ুর 2বার সময় বাড়ানো এবং আগের আয়ুর কাজের পর আরো 15 দিন দিল নতুন আয়ুরে, এই যে কার্যক্রমটা, তখন দেখা হবে যে আসলে গাফিলতিটা কোন জায়গায়। যদি এরকম পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিবেন, এই যে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিবেন, আর কিছু লাগবে না। এটা দিয়ে মনে করেন যে আপনার কি হয়ে যাবে। এখন মনে করেন মামলার তদন্ত চলতেছে, মামলার তদন্ত চলতেছে, এই তদন্ত চলাকালীন সময় আদালত পরের দিনই যদি কোনো কারণে মনে করে যে আয়ু চেঞ্জ করে দিবে, আদালত পারে। আদালতের কাছে এরকম তথ্য যদি থাকে যে কোনো ভাবে সেটা আসতে পারে।
বা 2 দিন পরে এই মামলার বাদী মনে করেন অভিযোগ করলো যে তদন্তকারী কর্মকর্তা পক্ষপাতিত্ব করতেছে, আমার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন চাই। ট্রাইব্যুনালে যদি আইসা অভিযোগ করে, ট্রাইব্যুনাল যদি আদেশ লিখে দেয় যে আয়ু পরিবর্তন করে দেওয়া হোক পুলিশ সুপারে বা কমিশনারে, কারো ক্ষমতা আছে আয়ু পরিবর্তন না করে? পারবে? পারবে কিনা? পারবে না। এক্ষেত্রে আপনার করতেই হবে। আচ্ছা, নারী শিশু একটা বিষয় আপনাদের মনে করাই দেই। নারী শিশুতে কিন্তু একটা সংস্করণ আনছে। সংস্করণ কি জানেন? যে কোনো নারী শিশুর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময়ে তার বদলি হতে পারে, কোনো সমস্যা নাই, বাট তার বদলির আদেশ কার্যকর হবে না তদন্ত যে পর্যন্ত শেষ না করবো। বুঝছেন বিষয়টা? এটা নতুন সংস্করণ। মানে আমি তদন্ত করতেছি, এখন আমাকে মনে করেন যে যে কোনো কারণে সরাই দিতে পারে, কিন্তু আদালতের অর্ডার হলো যদি এরকম কোনো নারী শিশুর মামলা কেউ তদন্ত করতে থাকে, এই তদন্তকালীন সময়ে আয়ুর বদলি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বদলির আদেশ কি হবে না? কার্যকর হবে না, স্টপ। যখন তদন্ত শেষ হবে তখন আয়ু সিসি নিয়ে অন্য ইউনিটে যোগদান করবে। ক্লিয়ার? তাহলে আয়ু তো তদন্তই শেষ করবো না, বাজায় রাখবো, খালি বদলি এসে যাবো না, ঠিক না? আচ্ছা, তারপরে 12 ধারায় দেখেন, 12 ধারায় হচ্ছে কতিপয় ক্ষেত্রে আপনার আসামিকে সাক্ষী করা। এটাকে আর বোঝানো লাগবে আপনাদেরকে কেন করা হয়? আসামিকে কেন সাক্ষী করা হয় জানেন না? যখন রাষ্ট্রপক্ষ কোনোভাবে প্রমাণ করতে পারে না ন্যায় বিচারের স্বার্থে, তখন আসামিকে সাক্ষী করতে হয়। এই জিনিসটা 12 ধারায় বলা আছে। সাথে যুক্ত করতে হবে কোথায়? আমাদের ওই যে ফৌজদারি কার্যবিধির 337 338-এ পড়ছেন না, অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন, রাজসাক্ষী। এই 12 ধারা হইছে আমাদের রাজসাক্ষী, এসিড অপরাধের। এই যে বিষয়গুলো পড়তেছেন সব কিছু নারী শিশুতে আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ও এনে আছে। কিছুদিন পরে আমরা পাবো, এরপরে আমরা গ্রাম আদালত আইন পড়বো, এরপরে মনে হয় নারী শিশু, এর আগামীকালকে হবে গ্রাম আদালত আইন। যারা উপস্থিত আছেন, আমি ভিডিও ক্লাস দিতে দেরি হইলেও আপনার ক্লাসটা নিজে থেকে বই থেকে দেখে নেবেন। কোনটা কোন আইন? গ্রাম আদালত আইন। আর কোন আইনের কিভাবে পড়তেছি আপনি দেখবেন যে অক্ষর অনুযায়ী পড়তেছি, আইনের অক্ষর অনুযায়ী, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি আইন কোনোটা মিস হবে না, আপনি ধরতে পারবেন। তারপর হচ্ছে আমাদের 13 দ্বারা যদি আমরা দেখি যে তদন্তকারী কর্মকর্তার আলামত, সাক্ষ্য ইত্যাদিতে যদি গাফিলতি, একজন তদন্তকারী কর্মকর্তা সে যদি গাফিলতি করে তার তদন্ত কার্যক্রমে, সাক্ষ্য গ্রহণে, মনে করেন একটা গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, তো দারোগা যদি ওই সাক্ষীর নাম চার্জশিটে না ঢুকায়, আদালত কি বুঝতে পারবে যে গুরুত্বপূর্ণ সাক্ষী বাদ পড়ছে? বুঝতে পারবে কিনা? বোঝার কোনো ক্ষমতা আছে? বোঝার কোনো ক্ষমতা নাই যদি আদালতকে অবহিত করা না হয়। কারণ একজন বিচারক সে তো অনেক মামলা দেখে, ব্যক্তিগতভাবে কোনো মামলার খবরাখবর নেওয়ার সুযোগ নাই। কেডি পাঠকের মতন তো আর ঘটনাস্থলে যাইবো না, যাইবো? যাইবো না। তার মানে আলামত সংগ্রহে যদি গাফিলতি করে, গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি না নেয়, তাহলে ওই দ্বারকেও কি করতে হবে? আপনার পুরস্কারের ব্যবস্থা করতে হবে না? এই 13 ধারাতে সেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। অনেকেই আবার যারা আইন মুখস্থ করে তারা কিন্তু পুরস্কারই মনে করবে, আসলে ভাই পুরস্কার না, এখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এখানে বলা আছে। শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থা না, এখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা আছে। কি ব্যবস্থা? আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা আছে। ধারা নাম্বার 14 যদি আপনি খেয়াল করেন, এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধগুলোর বৈশিষ্ট্য বলা আছে। প্রথম বৈশিষ্ট্য কি? এটা আমলযোগ্য হবে। তার মানে নারী ও শিশু নির্যাতন, এসিড অপরাধ আইনের যত অপরাধ আছে, এসিড অপরাধ আইনের সবগুলো অপরাধ কি কি হবে? আমলযোগ্য। আমলযোগ্য তার মানে কি? মামলা রুজু হবে। সবগুলো অপরাধ আপোষ অযোগ্য, মানে কোনো ধরনের আপোষ হবে না। কোনো ধরনের কি হবে না? আপোষ হবে না, আপোষ হওয়ার মতো না। তৃতীয়ত, জামিন অযোগ্য, জামিন দেওয়ার কোনো নিয়ম থাকবে না, মানে জামিন পাবে না, শুরুতে গিয়ে সে জামিন পাবে না। দেখেন পাশাপাশি আবার বলছে জামিন অযোগ্য হওয়ার পরেও কিন্তু জামিনের বিধান থাকবে। ধারা 15-তে এটা বলা আছে। সাধারণত আসামি পক্ষ জামিন পাওয়ার অধিকার রাখে আইন অনুযায়ী। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি রিপোর্ট না আসতে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে কি একটা সত্য না। আবার ধরেন জামিন আমি চাইতেই পারি যে কোনো মুহূর্তে, এই ক্ষেত্রে বাদী পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। তার মানে বাদী পক্ষ ওই জামিনের বিরোধিতা করার সুযোগ দিতে হবে। এই সুযোগ দেওয়া সাপেক্ষে বাদী পক্ষ যদি জামিনের বিরোধিতা করতে না পারে, সেই ক্ষেত্রে
আসামি জামিন পাবে। আর এই কারণেই দেখবেন কোর্টের যারা সিএসআই থাকে, কোর্ট ইন্সপেক্টর থাকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি থাকে, তারা কিন্তু জামিনের বিরোধিতা করে। সঠিক কিনা বললেন? সঠিক না? কালকে আমার বাসার এই সাথে, এই যে এখান থেকে মানে 20 মিটার দূরে তাহিরি হুজুর ছিল, এই যে না ওয়াজ মাহফিল, ওই যে কয় যে চিল্লা এখন ঠিক কিনা কয় না তাহিরি হুজুর, মাঝে মধ্যে কিন্তু আমি ওই তাহিরির কিছু ডায়লগ আপনাদের দেই, তাই না? তো এই ক্ষেত্রে আপনার কার্যক্রমটা কি, যে যদি রাষ্ট্রপক্ষকে শুনানির সুযোগ দেওয়া হয় এবং এই ক্ষেত্রে যদি রাষ্ট্রপক্ষ বিরোধিতা অসমর্থ হয় তাহলে জামিন পাওয়ার যোগ্য, তাই না? যেহেতু আপনার অভিযোগ আনছেন কিন্তু আপনি জামিনের বিরোধিতা করতে পারতেছেন না, তার মানে আসামি জামিন পাওয়ার যোগ্য। আরেকটা ক্ষেত্রে আসামি জামিন পেতে পারে, সব আইনে এটা মনে রাখবেন। সেটা কোনটা? যদি নারী হয়, কি হয়? নারী হয়, যদি গুরুতর অসুস্থ হয়, যদি বিকলাঙ্গ হয়, শিশু হয়, তারা জামিন পাওয়ার অধিকারী, যত বড় অপরাধী হোক না কেন। তবে খেয়াল করতে হইব, ন্যায় বিচার বিঘ্নিত হবে না। যদি আদালত মনে করে তাহলে নারী, শিশু, বয়স্ক, তারপর প্রতিবন্ধী এই সকল ব্যক্তিদেরকে আপনার জামিনে মুক্তি দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? এই কয়েকটা জিনিসই আপনি ঘুরায় পেঁচায় লিখবেন, ধারা 15 শেষ। এই একটা জিনিস যদি আপনি শিখেন, আপনার এই 30টা মাইনর একটা সেম সেম কথাগুলোই বলা আছে। জামিন সংক্রান্ত বিধান যদি একটা ধারার ক্ষেত্রে শিখেন, সব যে কোনো স্থানে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ যদি একটা আইন থেকে শিখেন, সব জায়গায় একই রকম, শুধুমাত্র ধারাগুলো ভিন্ন হবে, এটার সাথে এটা মিলে না। এইটা যদি থাকে 15 ধারায়, ওইটা গিয়ে থাকবো 18 ধারায়, এখানে থাকে যদি 22 ধারায়, আর এখানে থাকবে কি 16 ধারায়। কারণ বলতে পারেন আইনগুলা করার সময় তো একটা লেভেলে করা দরকার ছিল নাকি, না সমান সমান করা দরকার ছিল না? না, ধারার পরিবর্তন হয়, ওই জিনিসটা আপনি নোট করে ফেলবেন, ঠিক আছে? ওইটার জন্য ফুট করে বই কেনা দরকার নাই, বইটা একদম পরীক্ষার আগে আগে গিয়া আপনি আরেকটা মূল বই আপনি কিনতে পারেন। কিন্তু এখন যদি আমারটা হোক, যে কারোরটাই হোক, যদি কোনো বই থাকে, সামান্য নতুন একটা আইনের জন্য পুরোপুরি একটা বই কেনার আপনার কোনো প্রয়োজন নাই। তাহলে 16 ধারায় আছে বিচার পদ্ধতি। তো বিচার পদ্ধতি তো আপনার এটা বলাই আছে এই আইনে, আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। তবে সাধারণভাবে জেনে রাখেন, 90 দিনের মধ্যে সাধারণত কি হবে, বিচার কার্য আপনার সম্পন্ন হবে, অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য এমসিকিউ এটুকুই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধারা নাম্বার 17, এখানে বলা আছে যে অভিযুক্ত শিশুর আপনার বিচার কিভাবে হবে। এই একটা ধারা সব আইনে আছে। এরকম যত আইনে পাবেন আপনি দেখবেন, যদি কোনো শিশু কোনো অপরাধ করে, তার বিচার কখনোই যেই আইনে অপরাধ করলো সেই আইন মোতাবেক হবে না। মনে করেন একটা শিশু যদি কাউরে এসিড নিক্ষেপ করে, গুরুতর অঙ্গহানি হইলেও শিশুর কি মৃত্যুদণ্ড দেওয়া যাবে? দেওয়া যাবে না। 10 বছরের কারাদণ্ড দেওয়া যাবে, মানে ওই যে আটকা দেশ আর কি। তাহলে এই ক্ষেত্রে কোন আইনে চলে গেলাম আমরা? শিশু আইন 2013। কিন্তু বইতে আপনারা দেখবেন এনে লেখা আছে 1974 সনের শিশু আইন। সবার বইতে 74 কাইটা 2013 লিখে দেন, তাইলে হয়ে যাবে 1974 কাইটা 2013 লেখেন। এখন বলতে পারেন স্যার বইতে আবার 1974, আমরা 2013 কেন লিখবো? আরে ভাই, এসিড অপরাধ আইনটা কত সালের? 2002 সালের। আর শিশু আইন যেটা নতুন, এটা হয়েছে কত সালে? 2013 সালে। তাহলে 11 বছর আগে যখন এই আইন হয়েছে তখন কি তারা তারা জানতো যে 13 সালে গিয়ে শিশু আইন হবে? এই জন্য ওই সময় যেটা বহাল ছিল 1974 সালে শিশু আইন, ওইটাই তারা লিখে রাখছে। আপনি ওইটা কাটে রেখে দিতে পারেন। যদি আমার বইতে মনে হয় 74 লেখা আছে, না 2013 লেখা আছে, দেখেন আমার বই, আমার বইতে কি লেখা আছে? ইয়াল কি লেখা আছে আমারটাতে? ও 74 লেখা আছে, এটাতে এটাতে কারেকশন হয় নাই, এটাতে আপডেট করতে হবে, এখনই করে ফেলাই। কারণ আমি কিন্তু আমার যে বইয়ের যে মূল সফট কপি, এটা থেকে কিন্তু পড়াই, কারণ এখানে ভুল টুল গুলো হইলে এখানে ধরা পড়ে। 2013 সালে কিন্তু আর এটা ইংরেজি আইন না, 2013 সালে এটা কি আইন? এটা আপনার এই যে আমি আপনার ই করে ফেললাম, আমারটা সংশোধন করে ফেললাম। তো 2013 এর বিধানাবলী কার্যকর হবে। ওকে, যদি ওখানে লেখা ঠিক না, কারণ কি আইন তো 2002 এর, আমি লেখা লিখছি 2013, তাহলে অগ্রিম কেমনে হইলো? কিন্তু ভাই আমি বুঝার জন্য এটা লিখছি। আচ্ছা, তারপরে হলো আমাদের ধারা 18 আছে, আসামির অনুপস্থিতিতে বিচার। সেম সেম ফৌজদারি কার্যবিধির
339 খতে যেটা আছে আসামির অনুপস্থিতিতে বিচার, এখানেও সেম প্রক্রিয়া, আপনি যে কোনো এক জায়গা থেকে শিখবেন সব জায়গায় আপনি ব্যবহার করবেন। তবে এখানে একটু পরিবর্তন আছে। ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনা হয়েছে, জানেন আপনারা 2025 সালে সংশোধন আনা হয়েছে। যে কি সংশোধন আনা হয়েছে? আগে ছিল 2টা পত্রিকায়, এখন করছে একটা পত্রিকায়, কিন্তু এই এসিড অপরাধ আইনে 2টা পত্রিকায় বহাল আছে। আর ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনছে আরেকটা জিনিস, ওইখানে বলা ছিল হুলিয়া এবং ক্রোক আগে বাধ্যতামূলক ছিল, হওয়ার পরে গিয়ে আপনার আসামির অনুপস্থিতিতে বিচার হইতো, পত্রিকায় বিজ্ঞাপন হইতো, তারপর এই হইতো। কিন্তু এখন বলতেছে যে হুলিয়া এবং ক্রোক আদালত যদি মনে করে তাহলে তিনি দিবেন, আর যদি মনে না করেন তাহলে তিনি ওয়ারেন্টের পরে সরাসরি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন। এটা ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়াইছে, আদালতের ক্ষমতা। বুঝতে পারতেছেন পরিবর্তনটা? আগে 2টা ছিল, এখন করছে একটা। ফিরে আসে আমরা এই আইনে। তাহলে 18তে আমরা কি পাইলাম? আসামির অনুপস্থিতিতে বিচার, এই ক্ষেত্রে আপনার 2টা পত্রিকায়। শুনেন, কোনো আসামি যদি শুরু থেকে পলাতক থাকে তার জন্য কিন্তু নোটিশ দেওয়া লাগে, সবাই নেই। কোনো আসামি যদি জামিনে গিয়ে পলাতক হয় তার জন্য পত্রিকায় বিজ্ঞাপন লাগে না। বুঝাতে পারলাম আপনাদেরকে? কোনো আসামিকে যদি গ্রেপ্তার করে হাজতে রাখা হয়, তারপর যদি সে জামিনে যায়, এরপরে পলাতক হয়, কিংবা ধরেন আপনার সে জামিনে গিয়ে অন্য কোনোভাবে জামিনে গিয়ে পলাতক হইলো, ওই জামিনকৃত আসামির পলাতক হওয়ার বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন লাগবে না। শুধুমাত্র যেই আসামি মামলার শুরু থেকেই পলাতক, ওই আসামিকে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন লাগবে, না হলে পত্রিকায় বিজ্ঞাপনও লাগবে না, ওয়ারেন্টের পরে ডাইরেক্ট বিচার শুরু হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হলো এই প্রক্রিয়া। ধারা নাম্বার 18, সরি 18 না, কত 19, 18। ধারা নাম্বার 19, ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। ভাই ভিতরে পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র জানে রাখেন যে ফৌজদারি কার্যবিধির 164-তে পড়ছেন না, ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ, এখানেও সেম। জবানবন্দি কয় ধরনের মানুষের হয়? আসামি দিতে পারে। আসামি যখন দেয় তখন আসামিটা কি হয়? আসামিটার নাম হয় স্বীকারোক্তি। আর যখন কোনো সাক্ষী দেয় তখন সেটার নাম হয় জবানবন্দি। এই 2টাই ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে যে কোনো সময়ে তিনি এটা কি করতে পারেন? গ্রহণ করতে পারেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের কয় ধারায় আছে? 22 ধারায়। কয় ধারায় আছে? কি 22 ধারায়। আপনার না পারলেও সাধারণ পাবলিক পারে, যে মামলাবাজ পাবলিক আছে সে জানে, স্যার আপনি তো ভিকটিমের 22 ধারা করালেন না ডাইরেক্ট, ও কিন্তু জানেও না যে 22 ধারায় কি আছে, 22 ধারা করালেন না। আছে না এরকম যে 7 ধারা মামলা করে আইছি, কোন 7 ধারা ও জানেও না, যে ফৌজদারি কার্যবিধির 107, জিজ্ঞেস করলে কইব 7 ধারা মামলা করে আইছি। 726 মামলা করছি, কোন 726? পেনাল কোডের 326, 307, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা আঘাত, 726 মামলা। এইটা হচ্ছে কি আমাদের ভিলেজ পলিটিক্সের এই মামলাগুলো, বুঝছেন না? ওকে, তার মানে 19 আমাদের শেষ। এরপর হচ্ছে 20, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। এখন বলতে পারেন স্যার এগুলো পড়াইতেছেন কি জন্য? আর ভাই এমসিকিউর জন্য পড়াচ্ছি। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, যাতে আপনি ধরতে পারেন, এমসিকিউতে পাস করতে পারেন। এগুলো মুখস্থ করলে আপনি অর্ধেক পাগল হয়ে যাবেন, সম্ভব না। শুধুমাত্র জেনে রাখেন যে রাসায়নিক এক্সপার্ট, তারপর যারা ফরেন্সিক এক্সপার্ট, তাদের যে মতামত গুলো আছে, অপিনিয়ন গুলো আছে, এইগুলো আদালতে কি হিসেবে ব্যবহৃত হবে? সাক্ষ্য হিসেবে। কি হিসেবে? সাক্ষ্য হিসেবে। 1 লাইন করে মুখস্থ করতে পারবেন না, 1 লাইন, 20 ধারা শেষ। সাক্ষীর উপস্থিতি ধারা 21, নারী শিশুর কততে আছে? মনে হয় 24 ধারাতে আছে, আমি নিশ্চিত না, 24 মনে হয় আছে। ওইখানে দেখবেন বলছে 24 না 25, দেখে দিই, 24 তো মনে হয়। তারপরে শিওর করে দেই, 24 সাক্ষীর উপস্থিতি 24। তো এই 24-এ আপনার যা বলা আছে এখানেও তাই বলা আছে। বলতেছে ফৌজদারি কার্যবিধিতে যাই উল্লেখ করা থাকুক না কেন, এই ক্ষেত্রে সাক্ষীর উপস্থিতির কার্যক্রম কার উপর বর্তাবে? অফিসার ইনচার্জের উপরে। তার মানে ওই ওসির উপরেই এটা। যদি কখনো আইনকে উল্লেখ করে সাক্ষী উপস্থিতির পদ্ধতি আপনার প্রশ্ন আসে, তাহলে ওই আইন থেকে লিখতে হবে। সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে একবার প্রশ্নটা হয়েছিল 24 ধারার, বেশিরভাগ লোক এই 68 থেকে 75 দিয়ে আইছিল, মানে সমন, সাক্ষী হাজির করার সমন। নো, আপনার হচ্ছে 24 ধারায় হচ্ছে নারী শিশুতে দায়ভার, আর হচ্ছে আর এসিডে আমরা পড়লাম কোথায়? 21 ধারায় হচ্ছে ওসির দায়ভার। ক্লিয়ার?
আর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়ভার ওই যে আমাদের যে প্রেরণ করবে, প্রেরণ করার পর যে আমরা জারি করবো যেটা, এক কপি দিয়ে আরেক কপিতে সই নিবো, তারপর না পাইলে আপনার ওই পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে সই নিবো, পুরুষ কিন্তু বাদ, তাই না? একদম সর্বশেষ পদ্ধতি হলো ডিজিটাল ভাবে হলো তার হোয়াটসঅ্যাপে পাঠাই দেওয়া হলো, স্ক্রিনশট প্রিন্ট দেওয়া হলেও আমি সমনের সাথে রাখবো। আচ্ছা, তারপরে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ 22 দ্বারা, এটা তো স্বাভাবিক, কারণ ফৌজদারি কার্যবিধি এমন একটা আইন যে আইন সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য। এই 22 দ্বারা তো তাই বলছে যে আপনার যখন লাগে ফৌজদারি কার্যবিধি থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো ট্রাইব্যুনাল এই যে এখানে থাকবে, তারা 23-এ বলা আছে ট্রাইব্যুনালে, হ্যাঁ এটার বিচার আমাদের ট্রাইব্যুনালেই হবে। একটা ট্রাইব্যুনাল থাকবে, যে ট্রাইব্যুনাল নাম হবে কি এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল, এক বা একাধিক থাকতে পারে। এখানে কারা থাকবে, কোন র্যাঙ্কের অফিসাররা থাকবেন? জজ, যারা আর কি দায়রা জজ নামে চিনেন তারা। এখন দায়রা জজের পরিবর্তে অতিরিক্ত যারা জজরাও এখানে বিচারক হিসেবে থাকতে পারেন। আর কোনো কোনো ক্ষেত্রে তাদের যে দায়রা জজের যে এখতিয়ার, এটার অতিরিক্ত হিসেবেও দায়িত্ব থাকতে পারেন। কখনো কখনো সরাসরি নিয়োগ করা থাকতে পারে, কখনো কখনো তার অতিরিক্ত দায়িত্ব হিসেবেও এখানে থাকতে পারে। অনেক ট্রাইব্যুনাল আছে দেখবেন যে মামলা নাই, তখন শুধু শুধু একজন বিচারককে এখানে রাখে না, তাকে অন্য কাজে দিয়ে রাখে, আর অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্বটাও দিয়ে রাখে। তখন সে যদি এই কোর্টে মামলা আসে তাহলে ওই কোর্টেটাও দেখতে পারে, বুঝছেন না? হাওলা করা আর কি। অপরাধ বিচারার্থে গ্রহণ 24, এখানে বলা আছে যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের মানে এর মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে গ্রহণ করতে পারে। তার মানে ক্লিয়ার থাকেন, এসআই এর নিচে কেউ এসিড অপরাধের মামলা তদন্ত করতে পারে না। আর এছাড়া যদি আদালত কাউকে বিশেষভাবে ক্ষমতা দেয়, সেই ব্যক্তি তদন্ত করতে পারবে, বিশেষভাবে যদি কাউকে বলে সেও পারবে। আদালত যদি লেখা দেয় যে ইউনিয়ন পরিষদের চৌকিদার অমুক তদন্ত করে রিপোর্ট দেন, বলেন, কেউ কেউ না করতে পারবেন যে চৌকিদারের দিয়েন না, এটা হবে না, মানি না। আদালত দিছে চৌকিদারের রিপোর্ট, আপনার সমস্যা কি? আদালত ওই রিপোর্ট নিতেই পারে, ঠিক না? আদালত তো সাক্ষ্য প্রমাণ দ্বারা এখানে প্রমাণিত করবে। কোন দারোগার লেখার কারণে কারো পানিশমেন্ট হয়, যে চার্জশিট লিখছি, চার্জশিট দেখে শাস্তি দেওয়া লাইছে, সাক্ষ্য প্রমাণ নেওয়া ছাড়া, জেরা, জবানবন্দি, পুনঃজবানবন্দি ছাড়া পানিশমেন্ট হয়? হয় না। অতএব যতই আপনি লেখেন কোনো লাভ নাই। আগের কালে কবিতা শোনাইতো, পুলিশ তুমি যতই বারো বেতন তোমার 312, মানে পুলিশের বিরুদ্ধে স্লোগান অনেক আগে, মানে 312 টাকা বেতন হইতো মাসে। তখন রাজনৈতিক বক্তব্য হইলো পুলিশ তুমি যতই বারো বেতন তোমার 312, এরকম একটা স্লোগান ছিল আর কি। তারপরে হলো 25, অত্র আইনের অধীনে সংগঠিত কতিপয় অপরাধের ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখতিয়ার। ওই যে গতকালকে পড়াইছিলাম যে একসঙ্গে বিচার করা যাবে না, আর 25 দ্বারাই আজকে বলতেছে যে না, সমস্যা নাই, একসঙ্গে বিচার করা যাবে, মানে বাড়ির লক্ষ্মী বউ একসঙ্গে খাবে, ঠিক না? আলাদা হাড়িতে খাবে না, একসঙ্গে খাবে। গতকালকে যারা বিয়ে করেছিলাম ওই বউ কইছে না, একসঙ্গে খাইবো না, আলাদা খাইবো, নাকি? আজকে যে বউ, সেই বউ কইতেছে একসঙ্গে খাবে। আপিল, আপিল তো জানেন তো, দায়রা জজের পরে কোন কোর্ট? হাইকোর্ট। স্বাভাবিক, মনে রাখবেন একটা সহজ টেকনিক, যেই কোর্টের বিচারক দায়রা জজ র্যাঙ্কের, অতিরিক্ত দায়রা জজ র্যাঙ্কের, এদের বিষয়ে আপিল করতে হবে সরাসরি হাইকোর্টে। কারণ তাদের নিচে বা তাদের উপরে জেলা পর্যায়ে, নিচে না সরি, তাদের উপরে জেলা পর্যায়ে আর কোনো কোর্ট নাই। দায়রা কোর্টের উপর আর কোনো কোর্ট আছে? আছে? নাই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়? হাইকোর্টে না দায়রা কোর্টে? দায়রা আদালতে। আর দায়রা আদালতের বিষয়ে আপিল করতে হবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টের বিষয়ে আপিল করতে হবে কোথায়? আপিল বিভাগে। আরে সুপ্রিম কোর্ট তো সবটাই, সুপ্রিম কোর্টের দুইটা অংশ, একটা হলো হাইকোর্ট, একটা আপিল বিভাগ। তো হাইকোর্টের বিষয়ে আপিল করতে হবে আপিল বিভাগে। তারপরে কোথায় আপিল করতে হবে? মহামান্য রাষ্ট্রপতি, ঠিক না? মহামান্য রাষ্ট্রপতির কাছে। তো মৃত্যুদণ্ডের অনুমোদন 27-এ আছে, যে এটা সব আইনেই পাবেন, যে ফৌজদারি কার্যবিধি 374-এ হাইকোর্টের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। ধারা নাম্বার 28, নিরাপত্তামূলক হেফাজত, এটাও আমাদের নারী শিশুতে পাবেন। তারপর আরো অন্যান্য যেখানে ভিকটিম জড়িত থাকে যেসব মামলায়, যেমন মানব পাচার আগে ছিল, এখন নতুনটাতে আমি পড়ি নাই, এখনো আছে মনে হয়। তো নিরাপত্তামূলক হেফাজত এটা আপনার রাখতে হয়, যে কারাগারের বাইরে, কারাগারে রাখা যাবে না ভিকটিমকে, কারাগারে রাখা যাবে নিরাপত্তার জন্য। কারাগারের বাইরে যেখানে সেফ পজিশন, এরকম স্থানকে কি বলা হবে? নিরাপত্তামূলক হেফাজত হতে পারে। তারপর হচ্ছে মেডিকেল পরীক্ষা, অবশ্যই মেডিকেল পরীক্ষা লাগবে, যে কি ধরনের আঘাত, নাহলে আপনি কিভাবে তাকে আঘাতের জন্য পানিশমেন্ট দিবেন, মেডিকেল পরীক্ষা লাগবে।
তার গভীরতা বোঝার জন্য ধারা 29-এ বলা আছে সরকারি হসপিটাল মেইন, এরপরে হইলো অনুমোদিত বেসরকারি হসপিটাল যদি থাকে সেখানে, এছাড়া কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সেটা করা যেতে পারে। এই তো শেষ। 30 নম্বর হলো বিধি প্রণয়নের ক্ষমতা। বিধি জিনিসটা কি? আমরা সব আইনেই মোটামুটি এই জিনিসটা পাবো। বিধি জিনিসটা হচ্ছে আইন যে জিনিসগুলোকে সহজভাবে ব্যাখ্যা করতে পারে না আইন, সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে আপনার সরকার সরকার যেই মানে ব্যাখ্যা বিশ্লেষণমূলক আদেশ জারি করে সেটাই হলো বিধি। বিধি এই এই বিধি কিন্তু আবার উপরওয়ালাকেও বোঝায়, বোঝায় না? একটা গান আছে না, কি সুন্দর একটা গান আছে না, বিধি তুমি বলে দাও আমি কার, এই রোজার দিন। তাহলে ওই বিধি মানে কিন্তু সৃষ্টিকর্তারে বোঝায়, আর এই বিধি বলতে বোঝানো হয় যে আইনের ব্যাখ্যামূলক সহজীকরণ সংক্রান্তে সরকার প্রজ্ঞাপন মূলে যে আদেশটা জারি করে সেটার নাম হচ্ছে কি? বিধি, তাই না? ওকে, আমরা চলে যাই প্রশ্ন উত্তর। আপনি বলছিলেন ওই যে মেয়ে কর্তৃক ছেলের উপরে এসিড নিক্ষেপ, এক্ষেত্রে তো স্যার মামলা তো হবে এসিড অপরাধ আইনের হ্যাঁ হ্যাঁ 5 বা হ্যাঁ 6 ধারা। যদি সঠিক গুরুতর ওইগুলো হয় সঠিক। সেক্ষেত্রে আপনার 5 বা তখন 6 তো ধারা। তখন তো সে সাপোর্টই না, মানে সরি সাবজেক্টই না নারী শিশুর। স্যার দুইটা ধারা থেকে স্যার, এই 29 ধারাটা স্যার, এখানে যে মেডিকেল পরীক্ষা স্যার, এটা কি ভিকটিমের মেডিকেল পরীক্ষা নাকি ভিকটিম ও স্যার অপরাধী যে দুইজনেরই স্যার? আচ্ছা, অন্য অপরাধীর কি জন্য হবে? অপরাধীর সাথে এখানে মানে এখানে অপরাধীর মানে সাথে স্যার, এখানে কোনো শারীরিক সম্পর্ক আছে? মানে স্যার অপরাধী যে তো অপরাধ, অপরাধী তো মিলামাইরাই বাগছে ও আচ্ছা আচ্ছা কিংবা ধরা খাইছে, শুধুমাত্র ভিকটিমের পরীক্ষা। আচ্ছা স্যার। আর এটা তো নারী শিশু না যে দর্শন করছে তার ও বিষয়টা আচ্ছা, মেনে দেখতে হবে, ঠিক তাই না? জি স্যার। তারা তো স্যার গুরুত্বপূর্ণ যেগুলো আমরা একবারে সেইভাবে পড়বো, সেইভাবেই এইগুলো কটা স্যার যদি 4 উল্লেখ 5 করি। 6 7 8 9, 4 5 6 7 8, 4 5 6 7 8, পাঁচটা দ্বারা একদম সর্বোচ্চ পরিমাণ রিস্ক, মানে যারা একদম কম করতে চান। আর বাকিটা এখন আমি আপনাদেরকে বলি, আপনারা তো মনে করেন যে আমি বই সাজেছি বা কোনো কিছু করি না। এই যে আপনাদের এই দেখেন সাজেশন, এই যে সাজেশন, এই যে কোন আইনগুলো পড়া লাগবে, তারপরে যে ফৌজদারি কার্যবিধির এই বছরের জন্য গুরুত্বপূর্ণ যে ধারা, তারপরে পুলিশ রেগুলেশনের এই যে গুরুত্বপূর্ণ ধারা, তারপরে হলো যে সাক্ষ্য আইনের ধারা, তারপরে হচ্ছে প্যানাল কোড, তারপরে এই যে মাইনর অ্যাক্ট, এই যে মাইনর অ্যাক্ট সব পড়তে পারেন না, কোন আইনের কোনটা পড়া লাগবে, এই যে অস্ত্র আইনের কোনটা, আইন শৃঙ্খলা কোনটা, এসিড, যে আইনগুলো আপনাদেরকে পড়াচ্ছি সেই ধারাগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি। আর এখানে যেগুলো দরকার এগুলো আমি লিখে রাখতেছি কি জন্য, এগুলো আবার আমি আপনাদেরকে দিব। কিন্তু আগে আমি কেন দিই না? কেন দিন? কারণ আপনি আগে দিলে আপনি বাকিগুলোর আপনি পাত্তাই দিবেন না। থাকবে কি জন্য? এমসিকিউ এর কোনো গ্যারান্টি আছে আমার বলেন তো? না স্যার। এমসিকিউ আমরা যদি একটু ক্লাসে আলোচনা করি, আপনি বিশ্বাস করেন আপনার 50টার ভিতরে 40টা গ্যারান্টি দিয়ে আমি বললাম, রেকর্ডিং এ বলতেছি, 40টা এমসিকিউ যদি কারো মনে করেন যে আমার পড়ানো থেকে না আসে, পুরো 1 বছরের টাকা আমার কাছ থেকে ফেরত নেবেন। আমি এই গ্যারান্টিটা আপনাদেরকে আমি দিতে পারি। তার মানে আপনি যদি ক্লাসটা ভালো করে করেন, আপনি অন্তত লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন, এটা শিওর। লিখিত আইনের 15 ধারা থেকে ওই জামিন সংক্রান্ত বিধান, এটা আমি কোনোভাবেই বুঝতেছি না স্যার। ওকে, একটু নর্মাল ভাবে বুঝেন। এটা মনে করেন আপনি একটা মামলার বাদী পক্ষ, আমি আসামি পক্ষ, ঠিক আছে? জি স্যার। এটুকু তো বুঝছেন? জি স্যার। তাহলে আপনি যে মামলা করছেন, আপনি কি চান যে আমি আমার পক্ষের লোক জামিন পাক? না স্যার। আমি কি চাই না যে আমার লোকজন জামিন পাক? আপনি তো যাবেন স্যার, আপনি তো বিবাদী ওকে, স্যার। আমি যদি আদালতের কাছে জামিন চাইতেই পারি, আবেদন করতেই পারি, এখন আদালত কি আপনারে না জানায় আমার জামিন দিয়ে দিবে? না স্যার। এখন ঘটনা আছে, এটা আদালত যদি ডাইরেক্ট আমার জামিন দিয়ে দিল কিন্তু আপনারা জানাইলো না, আপনি আদালতে কিছু কইতে পারবেন? স্যার এই বিষয়টা বুঝলাম না স্যার, এই বিষয়টা স্যার প্লিজ আবার একটু বলেন স্যার। আমি যেটা বলতেছি, আদালত মনে করেন আপনারা জানাইলো না, বাদী পক্ষ আসামি পক্ষের ডাইরেক্ট জামিন দিয়ে দিল আমি আবেদনের প্রেক্ষিতে, আপনি আদালতে কিছু বলতে পারবেন? না স্যার। পারবেন। এই 15 ধারায় বলা আছে যে আপনাকে অবশ্যই বাদী পক্ষ এই আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করলে আপনাকে শুনানির সুযোগ দিতে হবে। শুনানিতে যদি আপনি ব্যর্থ হন, আপনি যদি ডিফেন্স করতে না পারেন যে আসামি জামিন পাওয়ার যোগ্য না, এই কথাটা যদি আপনি ফুটাইতে পারেন তাহলে আসামি জামিন পাবে না, আর যদি আপনি না পারেন তাহলে আসামি জামিন পাবে। এইটাই হলো প্রথম অংশটা, বুঝতে কিন্তু পারছেন? স্যার, কিন্তু স্যার 14তে তো বলে দিছে এই এই আরে এই ভাই, আইনে যত 14টা হলো সাধারণভাবে অপরাধগুলো জামিন অযোগ্য, পরেরটা হলো বিশেষ বিধান, প্রত্যেকটা জিনিসের বিপরীত কিছু থাকে, সুযোগ থাকে। আইনের মারপ্যাচ বুঝেন না? এটা হলো আইনের মারপ্যাচ।
তাহলে তো আপনার নামে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনারা পাঠাই দেয়, আপনার জীবনেও জামিন পাবেন না। আপনি কি এটা চান? না স্যার, কিন্তু মানে এখন এই আগে বুঝেন জায়গাটাতে না, আমি একটু এই এটা জায়গাটাতে একটু আমি খেয়াল একটু করেন না। ইয়া হয়ে গেছি স্যার। মামলা কি সব সত্য ঘটনা হয়? তা তো হয় না স্যার। হয় না, মিথ্যা। তাহলে মিথ্যা মামলায় যদি কেউ আদালতে যায় এবং আসামি পক্ষ থেকে যদি প্রমাণ করতে পারে যে টোটালটাই কাল্পনিক, টোটালটাই মিথ্যা, মামলা 7 দিনের ভিতরে যদি প্রমাণ করতে পারে, আপনি কি বলেন ন্যায় বিচারের সাথে ওই আসামির জামিন পাওয়ার যোগ্য কিনা? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এবার বুঝছেন বিষয়টা কেন রাখছে এই সুযোগটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এমন ধরেন 10 বছরের একটা ছেলে শিশুরে শিখাই দিচ্ছে তুমি এসিড মারা দাও, বা সরি 13 বছর, মনে করেন ওই ছেলে মারছে, ওর নামে মামলা হয়েছে, ও জেলে গেছে, ওই শিশু হিসেবে সে জামিনের যোগ্য কিনা আপনি বলেন? জি স্যার, জামিন পাবে স্যার। আচ্ছা, স্যার সে কি জামিন পাবে স্যার, নাকি স্যার তাকে সংশোধন করে পাঠাই দেবে স্যার? জামিনের বিধান এটা, টোটাল জামিন পাবে। আর শিশুর ক্ষেত্রে তো শিশু আইনে চলেই যাবে। আর ওখানে কারাগারে প্রেরণ করতে হয় যদি জামিন না দেয়, তাহলে যদি পানিশমেন্ট দেয় তাহলে। ওকে স্যার। অপরাধ তদন্তের ক্ষেত্রে স্যার যে 15 দিন সময়, এই 15 দিন যদি আইও যে ছুটিতে থাকে স্যার, তাহলে কিভাবে দিন গণনা করা হয়? ওইটা দেখার এই বিষয় না, দিনগুলো কি বাদ এটা দেওয়া হয়? দেখার বিষয় না। কারণ আইও ছুটিতে থাকলে দায় দায়িত্ব ওসির। বুঝতে পারছেন কি কইছি? ও, বুঝতে ইন্ডোর্স করে পারছি। কে? ওসি। ওসি দারোগা ছুটিতে গেলে ডকেট দেওয়া যাবে ওসির কাছে নিয়ম অনুযায়ী। বুঝছেন কি কইছি? ওই বুঝতে ছুটিতে পারছি। গেলেন না কি গেলেন ওটা দেখার বিষয় না।